জোজো টিভি। একদিন জঙ্গলে কবুতরদের ধরার জন্য জাল বিছাতে এক শিকারী আসে। অনেক সুন্দর একটা রং বেরঙের কবুতর দেখে সে তার পিছু করতে থাকে। কবুতর এদিক সেদিক পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু শিকারী তাকে কোনোভাবেই পালাতে দিচ্ছিল না। সে তার পিছুই ছাড়ছিল না। কবুতর জোরে জোরে চিৎকার করে তার বন্ধুদের ডাকে, আরে আরে বাঁচাও বাঁচাও, ওই দেখো শিকারি আজকে আমাকে না ধরেও ছাড়বে না। আরে কিছু করো, কিছু তো করো, কেউ বাঁচাও। যখনই তার চিৎকার বাকি কবুতরেরা শুনতে পায়, তারা সবাই মিলে একটা পরিকল্পনা করে। তুমি কোনো চিন্তা করো না, আমরা জলদি কিছু করছি। শিকারী যখনই রঙিন কবুতরকে ধরে ফেলে, সেখানে গাছের ডালে বসে থাকা সকল সাদা কবুতর নিচে পড়ে যায় আর এমন ভান করে যেন তারা সবাই মারা গেছে। এতগুলো আহত আর মৃত কবুতরদের দেখে শিকারী অবাক হয়ে যায়। অন্যদিকে রঙিন কবুতরও তাদের দেখে এমনভাবে ছটফট করতে থাকে যেন সেও এখন মারা যাবে। শিকারী ভয় পেয়ে যায় আর সে রঙিন কবুতরকে ছেড়ে দেয়। রঙিন কবুতর যখন আকাশে উড়ে যায়, তখন সেখানে থাকা বাকি সব সাদা কবুতরও উড়ে যায়। এটা দেখে শিকারী আবারও অবাক হয়ে যায়। আরে আরে আরে, মনে হচ্ছে ওরা সবাই মিলে আমার সাথে চালাকি করেছে। সবাইকে অনেক চালাক মনে হচ্ছে। ওরা প্রথমে আমার সামনে সবাই মরার নাটক করেছে, যাতে আমার মনে হয় কোনো কারণে সবাই একসাথে মারা গেছে। এখন আবার উড়ে গেল। ওদের তো অনেক একতা আছে দেখছি, কিছু একটা তো করতেই হবে। শিকারী পরদিন একটা সোনার খাঁচা নিয়ে আসে আর রঙিন কবুতরকে দেখে বলে, দেখ, তোর জন্য সোনার খাঁচা নিয়ে এসেছি, চল আমার সাথে। শহরে থাকলেও অনেক মজা করতে পারবি। ওখানে এসি, কুলার, টিভি, গাড়ি সব কিছু পাওয়া যাবে। এখানে কি আছে, চল আমার সাথে চল। কবুতর শিকারীকে বলে, এখানে আমার সব বন্ধুরা আছে, আমরা সবাই মিলেমিশে অনেক হাসি খুশি থাকি। আমার তোমার ওই এসি টিভি চাই না। চলে যাও এখান থেকে, নয়তো আমরা সবাই মিলে আরো অনেক কিছু করতে পারি। চলে যাও, ভালোই ভালোই চলে যাও। শিকারী শান্ত হয় না আর সে একটা জাল ফেলার চেষ্টা করে। তখন হঠাৎ সব কবুতরেরা মিলে তার মুখে আক্রমণ করে বসে। এতে সে আহত হয়ে যায়। হায় রে হায়, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, ওরে বাপরে। শিকারীর মুখ রক্তাক্ত হয়ে যায় আর সে তার জাল ফেলে শহরের দিকে পালিয়ে যায়। আর সব কবুতরেরা একে অপরকে ধন্যবাদ জানায়। তোমরা সবাই মিলে আমাকে আরো একবার বাঁচিয়েছো। এই যে আমাদের এই একতা আছে না বন্ধুরা, এটাই আমাদের শক্তি। এটা তো তুমি একদম ঠিক বলেছো কবুতর। চলো আমরা উড়ে যাই আর দেখি শিকারি কত দূর গেল। আমরা এবার আনন্দ করি। সিংহের ছদ্মবেশে ভাল্লুকের লড়াই। একদিন জঙ্গলের রাজা সিংহ একটি স্বপ্ন দেখে যে তার বন্ধু বিরজু তাকে তার সাথে দেখা করতে বলছে। রাজা সিংহ তার বন্ধুর সাথে দেখা করতে যায়, কিন্তু তার আগে সে একটি হাতিকে একটি সিংহের মুখোশ দিয়ে যায় আর বলে, দেখো হাতি, আমি কিছুদিনের জন্য আমার বন্ধু বিরজুর সাথে দেখা করতে যাচ্ছি। তুমি তো জানোই আমি চলে গেলে হয়তো এমন কোনো ঘটনা ঘটতে পারে যাতে এই জঙ্গল আর আমার প্রজারা বিপদে পড়ে যেতে পারে। আমি সবার ভালো চাই আর আমি তোমাকেও বিশ্বাস করি। তুমি এই সিংহের ছদ্মবেশ তোমার কাছেই রাখো, আর যদি কখনো কোনো শত্রু এই জঙ্গলে আক্রমণ করে তাহলে তুমি এই মুখোশ এমন কাউকে পরিয়ে দিও যাতে করে সবাই তাকে সিংহ মনে করে, আর সে যেন এই জঙ্গলের ভালোর জন্যই যা প্রয়োজন তা করে। আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। রাজা সিংহ তার ভ্রমণে বের হয়। অন্যদিকে হাতি খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করতে থাকে। হঠাৎ একদিন একটি সাদা রঙের সিংহ জঙ্গলে এসে গন্ডগোল করতে শুরু করে। এ কি শুনছি আমি? আমাদের জঙ্গলে সাদা রঙের সিংহ? এবার তাহলে সিংহের মুখোশ পরে কে ওর সাথে লড়াই করবে? ওহ, কি ঝামেলায় পড়ে গেলাম আমি। সেই সময় হাতি তার বন্ধু ভাল্লুককে ডাকে। হাতি তাকে সিংহের ছদ্মবেশ নিতে বলে আর
সিংহের বলে যাওয়া কথাগুলো তাকে জানায়। ভাল্লুক জবাবে বলে, সব তো ঠিক আছে, কিন্তু আমি ওই সাদা সিংহের সাথে কিভাবে মোকাবেলা করব? আমি তো অত শক্তিশালী নই। তুমি অন্য কাউকে দেখো, আমি এটা পারবো না। হাতি এমনি খুব চিন্তায় পড়ে যায় যে এত বড় দায়িত্ব সে কাকে দেবে। এই নকল মুখোশ পরে শুধু ভয় দেখালেই তো চলবে না, লড়াইও করতে হবে। হাতি আবারও ভাল্লুককে বোঝানোর চেষ্টা করে। তুমি যদি এটা করতে পারো তাহলে আমাদের মহারাজ তোমার উপর অনেক খুশি হবে। একবার চেষ্টা করে তো দেখো, হয়তো তোমাকে ছদ্মবেশে দেখেই সে ভয় পেয়ে গেল, আর সে ভয়েই পালিয়ে গেল। তুমি চেষ্টা না করে কেন হার মেনে নিচ্ছ? এবার ভাল্লুক হাতির কথায় রাজি হয়ে মুখোশ পরে সেই সাদা সিংহের সামনে গিয়ে দাঁড়ায়। সিংহ খুব অবাক হয়ে যায়, কারণ সে কোনোদিন এমন অদ্ভুত সিংহ দেখেনি, যার মাথা সিংহের মতো কিন্তু শরীর পুরো ভাল্লুকের মতো। সে ভাবে এটি কোনো জাদুর সিংহ, আর সে ভয়ে পালিয়ে যায়। আর এসব দেখে ভাল্লুক আর হাতি জোরে জোরে হাসতে থাকে। এর মধ্যে আবার রাজা সিংহ তার জঙ্গলে ফিরে আসে। সে নিজেও সিংহের মুখোশে ভাল্লুককে দেখে অবাক হয়ে যায়। তখন রাজা বলে, বাহ, তোমরা তো দারুণ করেছো। আর আর এই নকল মুখোশই তো তোমাদের জীবন বাঁচিয়েছে, আর কারো ক্ষয়ক্ষতিও হয়নি। আমি তোমার এই উপস্থিত বুদ্ধির জন্য অনেক খুশি হয়েছি হাতি রাজা। আজ থেকে আমি অবসর নিচ্ছি। জঙ্গলের সব দায় দায়িত্ব এখন থেকে তোমার ওপর। তুমিই এটা ভালো করতে পারবে। হাতি তার ভালোভাবে দায়িত্ব পালন করার জন্য রাজা হয়, আর রাজা অবসর নেয়। জোজো 15 নকল সাদা ভাল্লুক আর রঙিন সিংহের ডাকাতদের উপর আক্রমণ। জঙ্গলে হঠাৎ করে কিছু ডাকাত চলে আসে, আর তারা অনেক গাছ কাটতে শুরু করে। সেগুলো তারা তাদের বাড়ি নিয়ে যেতে চাইছিল। জঙ্গলে মূল্যবান জড়িবুটিগুলো ওই ডাকাতরা নিয়ে যাচ্ছিল। এই কথা যখন রঙিন সিংহ জানতে পারে, তখন সে ভীষণ রেগে যায় আর তাদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে বসে থাকা কাক রাজা সিংহকে বলে, মহারাজ, এটা তো বুঝলাম যে আপনি ওই ডাকাতগুলোর সাথে লড়াই করতে চাচ্ছেন, কিন্তু একটু ভেবে দেখুন তো, ওরা আমাদের কেন ভয় পাবে? ওরা তো আগে থেকেই জানে যে আপনি এখানকার রাজা। যদি ওরা আপনাকে ভয়ই পেত, তাহলে তো ওরা এসব করতোই না। আপনার তাদের এমন কিছু দেখাতে হবে যা ওরা জানে না, যা দেখেই ওরা ভয়ে পালিয়ে যাবে। আর আপনার ওপর কাউকে হত্যার দোষও আসবে না মহারাজ। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, পণ্ডিত আপনাকে বলেছিল আগামী কিছুদিন আপনি কাউকে হত্যা করতে পারবেন না। রাজা সিংহ পণ্ডিতের বলা কথা ভুলে গিয়েছিল। কাক তাকে সে কথা আবারও মনে করিয়ে দেয়। তাই সে বলে, তুমি আমাকে এই কথা মনে করিয়ে দিয়ে অনেক ভালো করেছো কাক, কিন্তু এমন কি করতে পারি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে? রাজা সিংহ অনেক ভাবে। তখন সে তার বন্ধুর দেওয়া একটি সাদা রঙের মুখোশ নিয়ে বাইরে আসে। মুখোশ নিয়ে এসে সিংহ ভাল্লুককে বলে, দেখো ভাল্লুক, এই সাদা সিংহের মুখোশ পরে ফেলো। তুমিও তো আমার মতো রঙিন। যখন আমরা আক্রমণ করার জন্য ওই ডাকাতদের ওখানে যাব, তখন এমন অদ্ভুত সাদা রঙের ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পেয়ে যাবে, কারণ এমন অদ্ভুত ভাল্লুক তো আমাদের দেশে পাওয়াই যায় না। প্রথমবারের মতো এমন ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পাবে, আর কোনো রকম লড়াই ছাড়াই ওরা পালিয়ে যাবে। আপনি যা বলেন মহারাজ। ভাল্লুক রাজার কথা মতো সেই সাদা মুখোশ পরে ফেলে। রাজা সিংহ আর সাদা ভাল্লুক পুরো প্রস্তুতি নিয়ে বের হয়। সিংহ রাজা শুধু মনে মনে এটিই চাচ্ছিল যেন তার হাতে কেউ হত্যা না হয়। আর ঠিক তেমনটাই হয়। ডাকাতরা যখন ভাল্লুক আর রাজা সিংহকে দেখে, তখন সিংহ গর্জন করে ওঠে আর ভাল্লুক ডাকাতদের দিকে এগিয়ে যায়। সব জিনিসপত্র ফেলে ডাকাতরা সব ভয় পেয়ে পালিয়ে যায় আর কখনো ফিরে আসে না। আর এভাবে সাদা ভাল্লুকের সাহায্যে রঙিন সিংহ সমস্যার সমাধান করে ফেলে। রাজা সিংহ কাককেও অনেক ধন্যবাদ দেয়।
আর বলে, কাক, তুমি আমার অনেক বড় উপকার করেছো। সারা পরিকল্পনা আমি করলেও তুমিই কিন্তু আমাকে সাধুর কথা মনে করিয়ে দিয়েছো, নয়তো আমি কবেই ওদের মেরে ফেলতাম। আর এভাবেই পুরো জঙ্গলে শান্তি ফিরে আসে। আর রাজা সিংহ তার গুহায় চলে যায়। সোনালী পাখির বরদান। জগৎপুর নামের এক জঙ্গল ছিল, যা বিভিন্ন অংশে বিভক্ত ছিল। এক পাশে পশুরা থাকতো, এক পাশে পাখিরা থাকতো, আরেক পাশে পানিতে বাস করা প্রাণীরা থাকতো। হঠাৎ করে পানিতে থাকা প্রাণীরা লাগাতার মারা যেতে থাকে। অনেক অনেক পশুরাও অসুস্থ হয়ে যায়। সবার নানা রকম অসুখ হতে থাকে। কিন্তু জঙ্গলের একপাশে সবাই অনেক সুখে শান্তিতে ছিল। সেখানে অনেক অনেক পাখিরা বাস করত। সেখানে সোনালী রঙের একটা পাখি থাকতো। সে দেখতে সত্যি অনেক সুন্দর ছিল। দূর দূরান্ত থেকে সব পাখিরা তার সাথে দেখা করতে আসতো। সবাই অনেক সুখে শান্তিতে ছিল। সে কোনো সাধারণ পাখি ছিল না। সে অনেক পাহাড়ে গিয়ে তপস্যা করেছিল, আর সে অনেক বরদান পেয়েছিল। সে এমন বড় পেয়েছিল যে সে যেখানে থাকবে সেখানে অনেক সুখ শান্তি থাকবে। একদিন পাখি তার এলাকা ছেড়ে অন্য এলাকায় ঘুরতে যায়। যখন সে পশুদের জঙ্গলে যায়, তখন সে সবাইকে অসুস্থ দেখে অবাক হয়ে যায়। তখন তার বন্ধু পাখিকে বলে, এসব কি? এখানে সবার এমন অবস্থা কেন? দুর্বল দেখাচ্ছে আর অসুস্থ। এটা তো আমি কখনোই ভাবিনি। আমি তো ভেবেছিলাম যে ওরা আমাদের মতোই সুখে শান্তিতে জীবনযাপন করছে। না না সোনালী পাখি, এমনটা একদমই না। বেশ কয়েক মাস ধরে এই জঙ্গলের এলাকায় অকাল পড়েছে। খাওয়ার জন্য কিছুই নেই, আর রোগ ব্যাধিও ছড়িয়ে পড়েছে। তুমি হয়তো জানো না, ওই যে পাশের এলাকা যেখানে পানির জীবেরা থাকে, ওটা তো প্রায় শেষ হয়ে গেছে। অল্প কিছু প্রাণী বেঁচে আছে ওখানে। কিছুদিন পর হয়তো তারাও থাকবে না। এ তুমি কি বলছো? আমি থাকতে আমার আশেপাশে প্রাণীরা এভাবে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে? না না, এ আমি কিভাবে হতে দিতে পারি? চলো এখানেই থাকতে শুরু করি। ভুলে গেছো, আমি বরদান পেয়েছি। আমি যেখানে থাকবো সেখানে সুন্দর আর সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। এটা তো তুমি ঠিকই বলেছ। আমি তো এটা ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি বাকি পাখিদের বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জলদি যাও। সোনালী পাখি তার এলাকার সব পাখিদের ডেকে আনে, আর জঙ্গলের ওই দুই এলাকাতেই মিলেমিশে থাকতে শুরু করে। কখনো পানির প্রাণীদের ওখানে, কখনো পশুদের এলাকায়। ধীরে ধীরে সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়। পাখি, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আমি বানর, এই এলাকাতেই থাকি। আমার পরিবারের বাকি সব লোক এই মহামারীতেই মারা গেছে। আমিও তো প্রায় মারাই গেছিলাম। কিন্তু তুমি এখানে এসে যে থাকার সিদ্ধান্ত নিয়েছো না পাখি, শুধুমাত্র এর জন্যই আমি বেঁচে আছি। আর শুধু আমিই না, পুরো এই এলাকাই সুস্থ হয়ে গেছে। আর পাশেরও এলাকা যেখানে পানির জীবেরা মারা যাচ্ছিল, ওরা তো প্রায় শেষই হয়ে গেছিল। ওরাও এখন অনেক খুশি আর সুখ শান্তিতে আছে। তুমি কি যাবে ওখানে ওদের সাথে দেখা করতে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। পাখি পানিতে বাস করা প্রাণীদের সাথে দেখা করতে যায়। সেখানকার মাছেরা পানি ছিটিয়ে তাকে অভিনন্দন জানায় আর ধন্যবাদ দেয়। পাখি একটা সিদ্ধান্ত নেয়, অনেক হয়েছে। আমরা জঙ্গলকে 3 ভাগে ভাগ করে রেখেছিলাম। আজকের পর থেকে আর কোনো ভাগাভাগি থাকবে না। আর আমি এই এলাকাতেই থাকবো, কারণ এটা মাঝের এলাকা। এতে করে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। এটা তো তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো সোনালী পাখি। তুমি পাখি নও, আমাদের জন্য প্রভুর আশীর্বাদ। পাপ্পু নামের এক খরগোশ ছিল। সে প্রতিদিন তার বন্ধু মাছের সাথে দেখা করতে যেত আর তার সাথে অনেক গল্প করত।
একদিন যখন খরগোশ মাছের সাথে দেখা করতে যাচ্ছিল, পথে হাতি তাকে বলে, আরে পাপ্পু, কোথায় যাচ্ছ? শোনো শোনো, জঙ্গলে একটা প্রতিযোগিতা হতে যাচ্ছে। দোয়া করো যেন এই প্রতিযোগিতায় আমিই জয়ী হই। পাপ্পু এ কথা শুনে অনেক খুশি হয় আর বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। পাপ্পু আবার রওনা হয়। পথে তার সাথে শিয়ালের দেখা হয়। আরে পাপ্পু বন্ধু আমার, প্রভু তোমার কথা অবশ্যই শুনবে। দোয়া করো যেন কালকের প্রতিযোগিতায় আমি জিতি। পাপ্পু হাসতে হাসতে শিয়ালকে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এ কথা বলে সে আবারও চলতে থাকে। পথে অনেকের সাথেই তার দেখা হয়। সবাই পাপ্পুকে তাদের নিজেদের জেতার কথা বলছিল। কেউই তাকে জিজ্ঞেস করছিল না যে পাপ্পু সেই প্রতিযোগিতায় কেন অংশ নিচ্ছে না। এ নিয়ে পাপ্পু খুব কষ্ট পায়। সে তার বন্ধু মাছের কাছে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। আরে আরে পাপ্পু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? পাপ্পু তাকে সব খুলে বলে। কেউ মনে করে না আমি জিতবো। সবাই সবাই শুধু নিজেদের জেতার কথাই বলছে। কেউ কেউ এটা জানতেও চায় না যে আমি প্রতিযোগিতায় অংশ নেব কিনা। সবাই অনেক স্বার্থপর। আমার কোনো বন্ধু নেই। আমি আর কারোর সাথেই কথা বলবো না। আরে আরে শান্ত হও, এত রাগ ভালো না পাপ্পু। দেখো, তোমার ভেতরের সুপ্ত প্রতিভাকে তোমাকেই বুঝতে হবে। তোমার কি মনে হয় তুমি জিততে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জিতবো। তাহলে তুমি সবার কথায় কেন কান দিচ্ছ আর কাঁদছই বা কেন? তোমাকে প্রতিযোগিতায় অংশ নিতে কেউ আটকাতে পারবে না, আর তুমিই জিতবে। আমি বলছি, তুমি কালকের প্রতিযোগিতায় অংশ নাও, সিংহের সাথে গিয়ে কথা বলো, আর তোমার জন্য আমি দোয়া করব। দেখে নিও, তুমি অবশ্যই জিতবে। এভাবে বোঝানোর পর পাপ্পু অনেক খুশি হয়। সে রাজা সিংহের কাছে এই ব্যাপারে কথা বলতে যায়। রাজামশাই, আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেবে। রাজা সিংহ যখন এমনটি বলে, তখন পাপ্পু তার সাহস ফিরে পায়। সে প্রতিযোগিতায় অংশ নেয়। সবাই এটি নিয়ে খুব অবাক হচ্ছিল যে পাপ্পু কিভাবে এতে অংশ নিচ্ছে। সবাই তাকে নিয়েই ভাবছিল, আর কেউ তাদের নিজেদের দৌড়ে মনোযোগী দিতে পারেনি। আর এভাবেই পাপ্পু সবার আগে চলে যায় আর প্রতিযোগিতায় জিতে যায়। সবাই অনেক খুশি হয়। পাপ্পু ট্রফি নিয়ে তার বন্ধুর কাছে যায় আর তাকে বলে, আমার সুপ্ত প্রতিভা জাগাতে আমার বন্ধুর অবদান সবচেয়ে বেশি। শুক্রিয়া বন্ধু আমার, তোমার দোয়া কাজে এসেছে।